হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2023। তোমরা 2024 এ পরীক্ষা দেবে, 2023 তে ইএনভিএস এর তিনটে সেট হয়েছিল। একটা মর্নিং শিফটে এক্সাম হয়েছিল, ডে শিফটে এক্সাম হয়েছিল, ইভিনিং শিফটে এক্সাম হয়েছিল। তো দেখো, আমি পেপারটা পুরো সলভ করেছি বেঙ্গলিতে। তোমার সেট 1 এবং সেট 2 আমি দুটো অ্যানালাইসিস করেছি এবং এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো তুমি কখনোই আগের বছর এসছে বলে তুমি ইগনোর করে যাবে এরকম হতে পারে না, ঠিক আছে? তোমাকে পেপারগুলো করে যেতে হবে, ঠিক আছে? তো দেখো, পেপারের এমসিকিউ, এসএকিউ এবং লং কোশ্চেন সব কোশ্চেনই আমি তোমাদের সঙ্গে অ্যানালাইসিস করে দিচ্ছি। তো চলো, প্রথম কোশ্চেনটা বলেছে বাতাসে নাইট্রোজেনের গ্যাসের পরিমাণ কত? বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত? বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ 78%। এবার বলছি একটি অপুনর্নবীকরণযোগ্য সম্পদ কি? ইউরেনিয়াম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ওজোন স্তর যেখানে আছে, কোথায় ওজোন স্তর আছে? স্ট্র্যাটোস্ফিয়ারে। নেক্সট, বন্যপ্রাণী সপ্তাহ উদযাপন করা হয় 2 তারিখ থেকে 8 তারিখ অবধি। ঠিক আছে, 2 থেকে 8ই অক্টোবর। বসুন্ধরা দিবস পালিত হয় কবে? 22শে এপ্রিল। এবার বলছি একটি ব্যাটারিতে কোন শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়? একটা ব্যাটারিতে কোন শক্তি বৈদ্যুতিক শক্তি রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি। সিএনজির ফুল ফর্ম কি, মানে পুরো নাম? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 8 নম্বর, নিম্নোক্ত কোনটি তাপমাত্রা মাপার একক নয়? ক্যালোরি তাপমাত্রা মাপার একক নয়। ভারতবর্ষে প্রথম জাতীয় উদ্যান কোনটি? ঠিক আছে, ভারতবর্ষে প্রথম জাতীয় উদ্যান জিম করবেট জাতীয় উদ্যান। দুটি জীবের মধ্যে এমন একটি সম্পর্ক যেখানে দুটো জীবই উপকৃত হয়, মিথজীবিতা। এই 10টা তোমরা জানো, বলা হলো না। দেখো, তোমাদের পরীক্ষায় যে 50 নম্বর যে পরীক্ষা হবে, সেখানে তুমি আর্টস পড়ো, কমার্স পড়ো বা সায়েন্স পড়ো, ঠিক আছে, যে 50 নম্বরের যে পরীক্ষা হবে ইএনবিএস, তার মধ্যে 1 নম্বরের আমি লিখে দিচ্ছি এখানে, 1 নম্বরের 10টা এমসিকিউ করতে হবে তোমাকে। ঠিক আছে, 1 নম্বরের 10টা এমসিকিউ আসবে, 1 নম্বরের 10টা। কত হচ্ছে? 10 নম্বর। ঠিক আছে, 2 নম্বরের 10টা করতে হবে কোশ্চেন, 2 নম্বরের 10টা কোশ্চেন করতে হবে। এসএ কিউ এটাকে বলে। টোটাল 20 নম্বর। ঠিক আছে তো? আর হচ্ছে 5 নম্বরের 4টে করতে হবে। 5 নম্বর 4টে করতে হবে, 20 নম্বর। ঠিক আছে, এই হলো টোটাল 50 মার্কস। ঠিক আছে, তাহলে কি বললাম? 1 নম্বরের 10টা এমসিকিউ, 2 নম্বরের 10টা এসএকিউ, 10 আর 20 30 হয়ে গেল। আর 5 নম্বরের 4টে লং কোশ্চেন। ঠিক আছে তো? 20 নম্বর, টোটাল 5টা চ্যাপ্টার থাকবে। তো দেখো, আমি এমসিকিউ গুলো ডিসকাশন করলাম। এবার দেখো, 10টা কোশ্চেন, 2 নম্বরের 10টা করতে হবে। প্রথম কোশ্চেন হচ্ছে পরজীবী কাকে বলে এবং এর একটা উদাহরণ দাও। দেখো, আমি কি লিখেছি পরজীবী কাকে বলে। লিখেছে কি, পরিবেশে যেসব জীব নিজের খাদ্য উৎপাদনে অক্ষম এবং খাদ্যের জন্য স্বভোজী উপাদানের উপর নির্ভর করে তাকে পরজীবী বলে, যেমন ব্যাকটেরিয়া। নেক্সট কোশ্চেন, অগ্রগামী প্রজাতি কাকে বলে? ঠিক আছে, এর একটা উদাহরণ দাও। যেসব অঞ্চলে অতীতে কোনো প্রাণী ও উদ্ভিদ সম্প্রদায়ের অস্তিত্ব ছিল না, এমন কোনো অঞ্চলে উদ্ভিদ সম্প্রদায়ের ক্রমান্বয়ে বিকাশকে প্রাথমিক উত্তরায়ণ বলে। প্রাথমিক উত্তরায়ণের ফলে কোনো অঞ্চলে প্রথম যে উদ্ভিদের বিকাশ ঘটে তাকে প্রাথমিক উদ্ভিদ বা অগ্রগামী প্রজাতি বলে। ঠিক আছে, উদাহরণ কাশফুল, খেজুর ইত্যাদি। নেক্সট, ভারতবর্ষের যে কোনো দুটি জীব বৈচিত্র্য হটস্পটের নাম লেখো। ইন্ডো বার্মা, সুন্ডাল্যান্ড ও পশ্চিমঘাট পর্বতমালা। 4 নম্বর কোশ্চেন, ভারতবর্ষের যে কোনো দুটি এন্ডেমিক প্রজাতির নাম লেখো। এশিয়াটিক সিংহ, এশিয়াটিক লায়ন, বা যাকে আমরা ইন্ডিয়ান লায়ন বলি, যেটা গুজরাটের গির ন্যাশনাল পার্কে দেখা যায়। লায়ন টেল্ড ম্যাকাও, লায়ন টেল্ড ম্যাকাও বানামটা লেখা আছে, এটা পশ্চিম ঘাট অঞ্চলে দেখা যায়। নীলগিরি থর ওয়েস্টার্ন ঘাট অঞ্চলে দেখা যায়। মালাবার লার্জ স্পটেড সিভেট, এটা ওয়েস্টার্ন ঘাট অঞ্চলে দেখা যায়। তো এই কোশ্চেনগুলো পড়ে যাবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সবাইকে বলে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভারতবর্ষ ছাড়া দুটি মেগা ডাইভার্সিটি দেশের নাম লেখো। দেখো, ওয়ার্ল্ডে পুরো পৃথিবীতে 17টা মেগা ডাইভার্সিটি দেশ আছে। দেখো, এখানে বলেছে ভারতবর্ষ ছাড়া লিখতে। অ্যাকচুয়ালি যদি তোমাকে বলে মেগা ডাইভার্সিটি দেশের নাম বলো, তো আমি 17টা মেগা ডাইভার্সিটি দেশের নামের মধ্যে আমি 17টা তো লিখিনি, বেশ কয়েকটা লিখে রেখেছি। ঠিক আছে, দেখে নাও। তো কি বলেছে? ভারতবর্ষ, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, কলম্বিয়া, কঙ্গো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, পেরু, দক্ষিণ আফ্রিকা, ইউনাইটেড স্টেটস, ভেনিজুয়েলা। ঠিক আছে, নেক্সট, এক্স সিটু সংরক্ষণের
যেকোনো দুটি পদ্ধতি লেখো। যখন এই এক্সিটের কথা বলছিলাম, খুব ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। কালকে তোমরা কোনো না কোনো শিফটে দেখতে পারো এই কোয়েশ্চেনটা। সে মর্নিং হোক, ডে হোক বা ইভিনিং হোক, এক্স-সিটুর সাথে ইন-সিটুর পার্থক্য। এই কোয়েশ্চেনটা তোমরা দেখতে পারো কালকে পরীক্ষার হলে কোনো না কোনো শিফটে। তো দেখো এক্স-সি-টু, দেখো এখানে জানতে চেয়েছে এক্স-সি-টু সংরক্ষণের পদ্ধতি। কিন্তু আমি এক্স-সি-টু এবং ইন-সিটু দুটোই লিখে দিয়েছি। দেখা গেল এটা আগের বছর মর্নিং শিফটে এক্স-সি-টু এসেছিল। দেখা গেল কালকে কোনো না কোনো শিফটে ইন-সিটু চলে আসতেই পারে, এক্স-সি-টু বা ইন-সিটু যে কোনো একটা আসতেই পারে। তাই আমি দুটোই লিখে দিয়েছি। এখানে কিন্তু এক্স-সি-টু লিখলেই হবে, যেহেতু এক্স-সি-টু বলেছিল আমি দুটোই লিখে দিয়েছি। এক্স-সি-টু সংরক্ষণের পদ্ধতি কি? জিন ব্যাংক বা জার্মা প্লাজা, চিড়িয়াখানা, বীজ ব্যাংক, ঠিক আছে তো, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো ব্যাংক, ঠিক আছে। এইগুলো হচ্ছে এক্স-সি-টু সংরক্ষণের পদ্ধতি। ইন-সিটু সংরক্ষণের পদ্ধতি কি? জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, এটাগুলো পড়ে যাবে। দুটি বিলুপ্ত প্রজাতি পাখির নাম লেখো। দেখো আগের বছর পরীক্ষায় এসেছিল দুটি বিলুপ্ত, যে সমস্ত পাখি বিলুপ্ত হয়ে গেছে তার নাম লিখতে বলেছিল। ঠিক আছে, আমি পাখির নামও লিখেছি বা প্রাণীর নামও লিখেছি। পরীক্ষায় একটা আসবে, একটাই লিখবে, ঠিক আছে, জেনে রাখো। যেমন আগের বছর এসেছিল বিলুপ্ত প্রজাতি পাখি, কি জানি মানে কালকের পরীক্ষায় তো চলে আসতে পারে বিলুপ্ত প্রজাতি প্রাণী। দুটোই পড়ে রাখতে হবে। বিলুপ্ত প্রজাতি পাখি কোনটা? গোলাপি মাথার হাঁস, গ্রেটাক, ডোডো পাখি, হুইয়া পাখি, লাবডাটার হাঁস, পিজিয়ন, আয়ুক পাখি, ঠিক আছে। আর বিলুপ্ত প্রাণী কি? মেছো কুমির, গোলাপি ডলফিন, এশিয়াটিক চিতা, তারপর হচ্ছে তোমার কস্তুরী মৃগ, কৃষ্ণসার হরিণ। নেক্সট, ভারতবর্ষে দুটি ব্যাঘ্র প্রকল্পের নাম লেখো। দেখো দুটো লিখতে বলেছে, ঠিক আছে, দুটো লিখতে বলেছে। 2024 সালের প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, মানে 2024 সালে যা স্ট্যাটিস্টিক্স আমরা পেয়েছি, ডেটা পেয়েছি, সেখান থেকে ভারতে মোট 55টি ব্যাঘ্র প্রকল্প আছে। সেগুলি হলো পশ্চিমবঙ্গের সুন্দরবন, ওড়িশার শিমলিপাল, উত্তরপ্রদেশের জিম করবেট ন্যাশনাল পার্ক, অসমের মানস, রাজস্থানের রণথম্বর, মধ্যপ্রদেশের কানহা, উত্তরপ্রদেশের রানীপুর। এবার হচ্ছে দুটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। আমাকে দুটো লিখতে বলে আমি একটু বেশিই লিখে রেখেছি। ওজোন O2, জলীয় বাষ্প নাইট্রাস অক্সাইড, কার্বন। পরীক্ষায় শর্ট কোশ্চেন দেয়, বলতে পারে সিএফসির ফুল ফর্ম লেখো, তুমি বলবে কার্বন। কার্বন ডাই অক্সাইড CO2, ফ্লুরোনেটেড গ্যাস। এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে। তারপর দুটো গৌণ বায়ু দূষকের নাম লেখো। দেখো দুটো গৌণ বায়ু দূষক লিখতে বলেছে, আমি প্রাথমিক বায়ু দূষকও লিখেছি, আবার গৌণ গৌণ বায়ু দূষকও লিখেছি। প্রাথমিক কি হবে? প্রাথমিক বায়ু দূষক CO, SO2, NOx, VOCs, PM, CO2, ঠিক আছে তো। দেখো CO মানে তোমরা জানো কার্বন মনোঅক্সাইড, আর CO2 মানে কার্বন ডাই অক্সাইড, হেভি মেটাল। তো এইগুলো হচ্ছে প্রাথমিক বায়ু দূষক। গৌণ বায়ু দূষক কি? O3, গ্রাউন্ড লেভেল ওজোন, SO3, আর হাইড্রোজেন সায়ানাইড। 11 নম্বর, ইউনেপ এবং IUCN এর ফুল ফর্ম লিখতে বলেছে। ইউনেপের ফুল ফর্ম ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, IUCN এর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ভারতবর্ষের যে কোনো দুটি রামসার জলাভূমির নাম লেখো। সুন্দরবনের জাতীয় উদ্যান, ওড়িশার চিল্কা হ্রদ, নাম শুনেছো তোমরা প্রত্যেকেই, অন্ধ্রপ্রদেশের কোলেরু হ্রদ, আসামের ডেমা পুখুরি জলাভূমি, রাজস্থানের হরিয়াল ঝিল, ঠিক আছে। এই ছিল হচ্ছে তোমার এসএকিউ। এবার আমাদের লং কোশ্চেন কি কি এসেছিল চলো একটু দেখে নিই। বলছে কি, একটি ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের ছবি এঁকে বর্ণনা করো। একটা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের ছবি এঁকে বর্ণনা করতে বলেছে। ডেট্রিটোভোর কাকে বলে, ঠিক আছে, এবং উদাহরণ দাও। দেখো যখনই এই বড় কোশ্চেন পড়ছি তখনই একটা মনে পড়লো যে 5 নম্বর এই কোশ্চেনটা তোমরা অবশ্যই দেখেছো, ফুড ওয়েব আর ফুড চেইন। ফুড ওয়েব আর ফুড চেনের মধ্যে পার্থক্য, ঠিক আছে, এটা অবশ্যই তোমরা দেখেছো। ফুড ওয়েব এবং ফুড চেনের মধ্যে পার্থক্য তোমরা অবশ্যই দেখেছো। ফুড ওয়েব আর ফুড চেনের মধ্যে পার্থক্য, এটা অবশ্যই তোমরা দেখেছো। তো দেখো প্রথমে আমরা বলি ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কাকে বলে। ডেট্রিটাস, ঠিক আছে, বলছে কক্কর খাদ্য শৃঙ্খল বা ডিকম্পোসার, ঠিক আছে, বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। বলছে যে খাদ্য শৃঙ্খলে বিয়োজক স্তর থেকে ভক্ষক স্তরে, কি বলেছে, বিয়োজক স্তর থেকে ভক্ষক স্তরে শক্তি সঞ্চারিত হয়, ঠিক আছে, শক্তি সঞ্চারিত হয় তাকে ডিকম্পোসার বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল বলে। তাহলে কি লেখা আছে দেখো, এটা কিন্তু এসএকিউ শর্ট কোশ্চেনেও আসতে পারে, যে বলতে পারে যে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কাকে বলে। আর ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল, ডেট্রিটাস ফুড চেইন, ডেট্রিটাস ফুড চেইনই আর একটা নাম ডিকম্পোসার। তাহলে কি বলবে, যে খাদ্য শৃঙ্খলে, ঠিক আছে, বা বলতে পারে যে খাদ্য শৃঙ্খলে
যে খাদ্য শৃঙ্খলে তোমার বিয়োজক স্তর থেকে ভক্ষক স্তরে শক্তি সঞ্চারিত হয় তাকে ডিকম্পোজার বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল বলে। যেমন মৃত উদ্ভিদ, প্রাণীদের মলমূত্র ও মৃতদেহ প্রভৃতি জৈব পদার্থের শক্তি এবং পুষ্টি পদার্থে সঞ্চিত থাকে ছত্রাক এবং ব্যাকটেরিয়া, ঠিক আছে, ডিকম্পোজার বা মাইক্রো খাদক নামে পরিচিত। মৃতজীবী জীবের দ্বারা উদ্ভিদ এবং প্রাণী মৃতদেহ, বজ্র পদার্থ প্রভৃতি আংশিক বিশেষণ বা পচনের ফলে যে অসম্পূর্ণ প্রাচিত জৈব পদার্থ পাওয়া যায় তাকে ডেট্রিটাস বলে। এবং যে সমস্ত ক্ষুদ্র প্রাণী এই ডেট্রিটাস খাদ্য হিসেবে গ্রহণ করে, ঠিক আছে, এবং পুনরায় ডিকম্পোজিশনে সাহায্য করে, তাদের ডেট্রিভোর নামে অভিহিত করা হয়। ডেট্রিটাস থেকে ডেট্রিভোর এবং ডেট্রিভোর থেকে মাংসেই প্রাণীদের শক্তি এবং পদার্থের প্রবাহ ক্রমকে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল বলা হয়। এবার বলছি, বাস্তুতন্ত্রে এছাড়া আরো ৩ ধরনের খাদ্য শৃঙ্খল দেখা যায়। যেমন শিকারী খাদ্য শৃঙ্খল, পরজীবী খাদ্য শৃঙ্খল এবং মৃতজীবী খাদ্য শৃঙ্খল। একটা শিকারী, একটা পরজীবী আর একটা মৃতজীবী। ৩টেই পড়ে দিচ্ছি। কেন এগুলো তোমরা পড়ে রাখলে একটা সুবিধা আছে। যদি দেখো পরীক্ষা দিয়ে দিল শিকারী খাদ্য শৃঙ্খল কাকে বলে? তাহলে তুমি লিখতে পারবে, তাই না? বড় কোশ্চেনের মধ্যে অনেক কোশ্চেন শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। যে খাদ্য শৃঙ্খল উৎপাদক থেকে শুরু হয় যে খাদ্য শৃঙ্খল উৎপাদক থেকে শুরু হয় এবং খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে মাংসাশী প্রাণীর স্তরে শেষ হয় তাকে বলা হয় শিকারী খাদ্য শৃঙ্খল। যেমন বলো, উদ্ভিদ, উদ্ভিদ থেকে ফড়িং, ফড়িং থেকে ব্যাং, ব্যাং থেকে সাপ, সাপ থেকে ময়ূর, ঠিক আছে। এখানে উদ্ভিদ হচ্ছে উৎপাদক, ঠিক আছে, উদ্ভিদ হচ্ছে উৎপাদক আর ফড়িং হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, ব্যাং দ্বিতীয় শ্রেণীর খাদক, সাপ তৃতীয় শ্রেণীর খাদক এবং ময়ূর চতুর্থ শ্রেণীর খাদক। ২ পরজীবী খাদ্য শৃঙ্খল কাকে বলে? যে খাদ্য শৃঙ্খলে খাদ্য খাদক সম্পর্ক বৃহৎ প্রাণী থেকে আরম্ভ করে কর্মপর্যায়ে ক্ষুদ্র পরজীবীতে শেষ হয় তাকে পরজীবী খাদ্য শৃঙ্খল বলে। ঠিক আছে? মানে অপরের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে? পরজীবী খাদ্য শৃঙ্খল। মানুষ, কৃমি, আত্মপ্রাণী। ৩ মৃতজীবী খাদ্য শৃঙ্খল কাকে বলে? যে খাদ্য শৃঙ্খল শক্তির প্রবাহকে ভিত্তি করে মৃতজীবী থেকে শুরু করে ব্যাকটেরিয়াতে শেষ হয় তাকে মৃতজীবী খাদ্য শৃঙ্খল বলে। যেমন মৃতজীবী ছত্রাক, তার থেকে ব্যাকটেরিয়া। এবার বলছে ডেট্রিটোভোর কাকে বলে? যে সমস্ত অতি ক্ষুদ্র জীব পূর্বে বর্ণিত পচনশীল জৈব পদার্থকে খাদ্য হিসেবে গ্রহণ করে, মানে পচনশীল জৈব পদার্থকে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং এদেরকে পুনরায় পচনশীল বস্তুতে পরিণত করে, তাদের বলে ডেট্রিটোভোর, মানে যেমন কৃমি, কেঁচো ইত্যাদি। এবার বলছে কি, ইউট্রোফিকেশন কি এবং জল দূষণের দুটি উৎস লেখো। বিওটি কি? ইউট্রোফিকেশন গ্রিক ওয়ার্ড ইউটোকি থেকে ইংরেজি ইউট্রোফিকেশন কথাটি এসেছে, যার অর্থ হলো ভালো পুষ্ট বা সমৃদ্ধ। ইউট্রোফিকেশন হলো জলাশয় বা হ্রদের তলদেশে জৈব পদার্থ, রাসায়নিক পদার্থ জমা হওয়ার ফলে জলাশয় বা হ্রদ ভরাট হওয়ার পদ্ধতি, এটাই হচ্ছে ইউট্রোফিকেশন। দেখো, এটা আগের বছর বড় কোশ্চেন এসেছিল কালকের পরীক্ষায়, তোমাদের কোনো না কোনো শিফটে এই কোশ্চেন তোমরা দেখতেই পারো। 2 নম্বরে ইউট্রোফিকেশন কি, ইউট্রোফিকেশন কি, এটা তোমাকে আসতে পারে। ঠিক আছে? ইউট্রোফিকেশন কি? একটা গ্রিক ওয়ার্ড ইউটোকি থেকে ইংলিশ ওয়ার্ড ইউট্রোফিকেশন কথাটি এসেছে, যার মানে হলো ভালো পুষ্ট বা সমৃদ্ধ। ইউট্রোফিকেশন হলো জলাশয় বা হ্রদ, যেটা আমরা লেক বলি, লেকের তলদেশে জৈব পদার্থ, রাসায়নিক পদার্থ জমা হওয়ার ফলে, ঠিক আছে, জলাশয় বা হ্রদ ভরাট হওয়ার পদ্ধতি। এবার বলেছে কি, বলে জল এর সঙ্গে জুড়ে দিয়েছে জল দূষণের দুটি উৎস। জল যে দূষিত হয় তার দুটো উৎস লেখো। আমি দুটো এইভাবে লিখেছি, প্রত্যক্ষ উৎস এবং পরোক্ষ উৎস। প্রত্যক্ষ উৎস কি? জল দূষণ যে স্থান থেকে হচ্ছে, ঠিক আছে, সেই স্থানগুলিকে সরাসরি চিহ্নিত করা যায় এবং উক্ত উৎসগুলি থেকে কিভাবে জল দূষণ হচ্ছে তা বোঝা যায়। তখন জল দূষণ সেই উৎসগুলিকে বলা হয় প্রত্যক্ষ উৎস। যেমন নর্দমা, শিল্প কলকারখানা, ঠিক আছে, অপ্রত্যক্ষ উৎস। যে স্থান থেকে জল দূষণ হচ্ছে, যখন সেই স্থানগুলিকে সরাসরি চিহ্নিত করা যায় না, প্রযুক্তি বা আইন প্রয়োগ করেও সেই সব উৎস থেকে জল দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, তখন জল দূষণ সেই উৎসগুলিকে বলা হয় অপ্রত্যক্ষ উৎস। যেমন বনভূমি, কৃষিভূমি। এবার বলছিল বিওডির ফুল ফর্ম কি? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, যার বাংলা মানে হচ্ছে জীব রাসায়নিক অক্সিজেন চাহিদা। বিওডি বলতে বোঝায় যে পরিমাণ অক্সিজেন জলে উপস্থিত জৈব উপাদানকে, যে পরিমাণ অক্সিজেন, ঠিক আছে, জলে উপস্থিত জৈব উপাদানকে অণুজীব দ্বারা বিয়োজনের জন্য প্রয়োজন, তাকে তাকে বিওডি বলে, এটাই বিওডি বলে। সুতরাং বলা যায় যে একটি নির্দিষ্ট নমুনার জলের জৈব বস্তুকে 5 দিন ব্যাপী বিয়োজক ব্যাকটেরিয়া কর্তৃক ভাঙতে বা বিয়োজিত করতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকেই বিওডি বলে।
ওকে ppm এককে প্রকাশ করা হয়। পানীয় জলে PaD-র মাত্রা 5 ppm এর কম হওয়া উচিত। এরপরের কোশ্চেন বলছে CFC-র ফুল ফর্ম কি? আগেই বললাম ক্লোরোফ্লুরোকার্বন। CFC-র দুটি ব্যবহার লেখো। দেখো কোশ্চেনগুলো আগেরবার এমনভাবে দিয়েছিল, অ্যাকচুয়ালি স্টুডেন্টরা ম্যাক্সিমাম হয়তো লং কোশ্চেনের সাজেশন দেখলে হয়তো তুমি বললে সেভাবে কমন পড়েনি, কিন্তু শর্ট কোশ্চেনগুলো এমনভাবে পড়া ছিল যে লং কোশ্চেনগুলো সে লিখতে পেরেছিল। এইভাবেই পরীক্ষায় কোশ্চেন দেবে। মানে ৫ নাম্বার থরলি দেবে না কোশ্চেন তোমার পরীক্ষায় কালকে। পার্টে, পার্টে দেবে। ২, ২, ১, ঠিক আছে? ২, ১, ২ তারপর ১, ২, ২ এরকম কোশ্চেন থাকতে পারে। এখানে যেমন ছিল ১, ২, ২ ছিল। CFC-র ফুল ফর্ম ক্লোরোফ্লোরোকার্বন। CFC-র দুটি ব্যবহার। CFC ব্যবহার করা হয় কোথায়? ক্লোরোফ্লোরোকার্বন। CFC-র ব্যবহার রং শিল্পে, রেফ্রিজারেশন, ঠিক আছে? প্লাস্টিক শিল্পে, শিল্প, হিমঘর, ঠিক আছে? ফোম তৈরি, রং, রং তৈরি করতে, চুল ও সুগন্ধি ইত্যাদি প্রস্তুত করতে CFC ব্যবহার করা হয়। ঠিক আছে তো? এবার কোন চুক্তিতে CFC কে নিষিদ্ধ করা হয় এবং কেন? বলছে CFC কে নিষিদ্ধ করার জন্য ১৯২৭ সালের ১৬ই অক্টোবর মন্ট্রিল প্রোটোকল বা চুক্তি সম্পাদিত হয়েছিল, যা ১৯৮৯ সাল থেকে কার্যকর হয়েছিল। এই চুক্তিটির প্রধান উদ্দেশ্য ছিল স্ট্র্যাটোস্ফিয়ার এর ওজোন স্তরকে রক্ষা করা। মন্ট্রিল প্রোটোকলে গৃহীত সিদ্ধান্তগুলি হলো মন্ট্রিল প্রটোকলে গৃহীত সিদ্ধান্তগুলো হলো কি? একটা লিখবে ২০০০ সালের মধ্যে উন্নত দেশগুলিকে ২০০০ সালের মধ্যে উন্নত দেশগুলিকে, ঠিক আছে? CFC-র ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। আটা একটা হালনের বায়ুমণ্ডলে, ঠিক আছে? এটা একটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট এখান দিয়ে হবে, এখান দিয়ে। এখান দিয়ে আরেকটা পয়েন্ট। হালনের বায়ুমণ্ডলের নির্গমনকে ২০০০ সালের মধ্যে ধাপে, ধাপে নিয়ন্ত্রণ করতে হবে। এটা হচ্ছে মন্ট্রিল প্রোটোকলের গৃহীত সিদ্ধান্ত। এই কোশ্চেন এসেছিল। তারপর বজ্র ব্যবস্থাপনায় ব্যবহৃত ৫ টা R বলতে কি ৫ টা R, 5 R বলতে কি বোঝানো হয়েছে? ঠিক আছে তো? বজ্র ব্যবস্থাপনায় ব্যবহৃত 5 R শর্ট কোশ্চেন দিতে পারে। 5 R বলতে কি বোঝায়? 5 R তখন তুমি বলবে 5 R বলতে একটা রিফিউজ, একটা রিডিউস, একটা রিইউজ, একটা রিসাইকেল, ঠিক আছে? আরেকটা হচ্ছে রিপারপাস। তার মানে রিফিউজ মানে বজ্র উৎপাদন বন্ধ বা প্রত্যাখ্যান, রিডিউস মানে বজ্রের পরিমাণ হ্রাস বা কমিয়ে আনা, রিইউজ মানে বর্জ্যের পুনর্ব্যবহার, রিসাইকেল মানে বর্জ্যের পুনর্বিন্যাস বা পুনর্চক্রীকরণ, রিপারপাস মানে বজ্রের পুনর্বিনিয়োগ। নিম্নে এইগুলো সম্পর্কে আলোচনা করো। কারণ এটা বড় কোশ্চেন হিসেবে দিয়েছিল না? জাস্ট রিইউজ জিনিসটা কি? প্রয়োজনহীন কোনো জিনিস ক্রয় করা থেকে, ব্যবহার করা থেকে বিরত থাকা। প্রয়োজন নেই এমন কোনো জিনিস কেনা থেকে, ব্যবহার করা থেকে বিরত থাকা। উদাহরণ প্লাস্টিকজাত পদার্থ মানে প্লাস্টিকের ব্যাগ, বোতল ইত্যাদি ব্যবহার না করা। বিষাক্ত পদার্থ উৎপাদন বন্ধের জন্য আইন প্রণয়ন করা। রিডিউস আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত যেকোনো সম্পদ, ঠিক আছে তো? যেমন জল, বিদ্যুৎ ইত্যাদি ব্যবহার কমিয়ে আনার চেষ্টা করা। উদাহরণ জল ও বিদ্যুৎ বাঁচানো, প্রাইভেট গাড়ি কম ব্যবহার করা, ঠিক আছে? তারপর হচ্ছে গণপরিবহনের উপর জোর দেওয়া আর কম প্যাকেজিং সহ পণ্য কেনা। ঠিক আছে তো? কঠিন বর্জ্যের পুনরাবর্তন করা। উন্নত প্রযুক্তির দ্বারা গাড়ি ধোয়া আ কমানো। নেক্সট রিইউজ একবার বা বহুবার ব্যবহার করা পণ্য সামগ্রীকে পুনর্ব্যবহারের চেষ্টা করা। যেমন পুরোনো জামাকাপড় দিয়ে নতুন জিনিস তৈরি করা, কাগজের দুদিক ব্যবহার করা ইত্যাদি। ওই যে রিসাইকেল যেসব পদার্থ বা পণ্য সামগ্রী ব্যবহারের অনুপযোগী তাকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা বা যেসব পদার্থের দ্বারা নতুন কোনো সামগ্রী তৈরি করার চেষ্টা করা। উদাহরণ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ফ্লাই অ্যাশের দ্বারা ইট তৈরি করা, ছেঁড়া কাগজ বা আখের ছিবড়া দিয়ে কাগজ তৈরি করা। লাস্ট রিপারপাস বলছে ব্যবহৃত জিনিসগুলি অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা। অর্থাৎ পুরনো জামাকাপড় দিয়ে বালিশ তৈরি করা, পুরনো সাইকেলে টায়ার দিয়ে বাগানের আসবাব তৈরি করা ইত্যাদি।
এটা হচ্ছে ফাইবার। বলছিল এর সঙ্গে বলে দিয়েছিল স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? দেখো, বলছে এটা ২ নাম্বার মতন লিখলেই হবে। ঠিক আছে? আমি একটু বড় লিখে দিয়েছি। আমি একটু বড় লিখে দিয়েছি। ঠিক আছে তো? কি বলছে? স্থিতিশীল উন্নয়নের ধারণাটি একটি সাম্প্রতিক বিষয়। সভ্যতার আদি পর্ব থেকে একদম প্রাচীনকাল থেকে মানুষ তার জ্ঞান ও অভিজ্ঞতায় ধীরে, ধীরে উন্নত হওয়ায় সমাজ, অর্থনীতি, রাষ্ট্রনীতির উৎপত্তি হয়েছে। শিল্প বিপ্লবের সূচনা ঘটেছে। উৎপাদন ও ভোগের প্রাচুর্য বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক ও সামাজিকভাবে মানুষ উন্নত হলেও নির্দিষ্ট কিছু দেশ ও মানুষের উন্নতি হয়েছে। কিন্তু সকলের জন্য উন্নতির মাত্রা একই হয়নি এবং উন্নতির মাত্রাও সামগ্রিক নয়। বর্তমানে আর্থ-সামাজিক উন্নতির জন্য যেভাবে পরিবেশের গুণগত মানের অবনমন ও প্রাকৃতিক সম্পদের বিনাশ ঘটে চলেছে, তাতে সমগ্র মানব সভ্যতার অস্তিত্বই সংকটাপন্ন হয়ে উঠেছে। এই ধরনের উন্নয়ন দ্রুত পরিহার করতে হবে। সকলেই এটা স্বীকার করেছেন যে উন্নয়নের প্রয়োজনীয়তা আছে। তবে তা যেকোনো মূল্যে অর্জন করা উচিত নয়। উন্নয়নের ক্ষেত্রে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের সম্পদের ভান্ডারকে অক্ষুণ্ণ রাখতে হবে। অর্থাৎ উন্নয়নমূলক কাজে বর্তমান প্রজন্ম ও সেই সাথে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদার কথাও ভাবতে হবে এবং পরিবেশের গুণগত মানকেও সুরক্ষিত রাখতে হবে। তাহলেই স্থিতিশীল উন্নয়ন সম্ভব হবে। কাজেই বলা যায় প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা ও সংরক্ষণ মানুষের চাহিদা পূরণ করে বর্তমান ও ভবিষ্যতের প্রজন্মর দিকে এগিয়ে তাদের জীবনযাত্রার মানোন্নয়নকে স্থিতিশীল উন্নয়ন বলা হয়ে থাকে। উদাহরণস্বরূপ, যে সমস্ত গাছের দ্রুত বৃদ্ধি ঘটে তা রোপণ করা এবং কেটে নেওয়া হলে কিছুদিন পরেই বনভূমি ধ্বংস হয়ে যাবে। কিন্তু স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে গাছ কাটার হার পুনরুৎপাদনের পুনরুৎপাদনের হার অপেক্ষা কম হবে। এতে লভ্যাংশ কম হলেও একটা নির্দিষ্ট সময় অন্তর গাছ কাটা হবে। এই হলো কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আমি ঠিক লিখিনি। এ আ ঠিক আছে, এই কোয়েশ্চেন আমার লেখা হয়নি। জীবনযাত্রা সুস্থিতকরণের সপক্ষে ৫ টি পরিবর্তন। এরপরের কোয়েশ্চেনটা ভালো কোয়েশ্চেন আছে। বায়ুশক্তি কি? বায়ুশক্তি উৎপন্ন করার জন্য সবচাইতে উপযুক্ত স্থান কোনগুলো? আর বায়ুশক্তি ব্যবহারের ২ টি অসুবিধা। বায়ুশক্তি কি? অপ্রচলিত শক্তির উৎসগুলির মধ্যে অন্যতম একটি শক্তি হলো বায়ুশক্তি। নির্দিষ্ট প্রযুক্তিকে কাজে লাগিয়ে বায়ুকলের সাহায্যে প্রবহমান বায়ু থেকে আহরিত শক্তিকে বায়ুশক্তি বলে। বায়ুশক্তি উৎপাদনের জন্য প্রয়োজনীয় বায়ুর গতিবেগ খুব বেশি হওয়া আবশ্যক। মানে ঘন্টায় ২০ কিলোমিটার। বায়ুশক্তির ব্যবহার। ক্ষুদ্র সেচের ব্যবস্থা। যেমন আ মানে বলছে বায়ুশক্তি উৎপন্ন করার সবচেয়ে উপযুক্ত স্থান কোনগুলো? ওটা পরে বলছি। আগে বায়ুশক্তি কাকে বলে বললাম, বায়ুশক্তির ব্যবহারটা পড়ে নিই। ক্ষুদ্র সেচের ব্যবস্থা, পেশাই করা, কাঠ চেরাই, কুয়ো থেকে জল তোলা, ঠিক আছে? আর হচ্ছে নৌকো, জাহাজ ইত্যাদি জলবাহিত যান চালানো। বায়ুশক্তি উৎপন্ন করার সবচেয়ে উপযুক্ত স্থান কোনটি? যে সকল স্থানে বাতাসের গতি বেশি থাকে অর্থাৎ উচ্চতাযুক্ত স্থানে যেখানে বায়ু টারবাইন বেশি কার্যকরভাবে কাজ করে। নেক্সট, বায়ু টারবাইনের জন্য প্রয়োজন পর্যাপ্ত খোলা জায়গা যাতে বাতাস আটকে না পড়তে পারে। উদাহরণ, সমুদ্র তীর বা সমুদ্র উপকূল, ঠিক আছে? মরুভূমি অঞ্চল, পার্বত্য অঞ্চল ইত্যাদি। আর বায়ুশক্তি ব্যবহারের সুবিধা কি? এর ভান্ডার অফুরন্ত, তাই নিঃসৃত হওয়ার সম্ভাবনা নেই। পরিবেশ দূষণ ঘটায় না। এই শক্তি উৎপাদনের ক্ষেত্রে গ্রিন হাউস গ্যাসগুলি মানে যেমন CO, ঠিক আছে? ইত্যাদি নির্গত হয় না। এই শক্তি উৎপাদনের ক্ষেত্রে গ্রিন হাউস গ্যাসগুলি নির্গত হয় না। উৎপাদনের ক্ষেত্রে পৌনঃপুনিক খরচ কম হয়। ক্ষুদ্র শিল্পের পক্ষে উপযুক্ত এবং এটি প্রযুক্তি নির্ভর প্রক্রিয়া। ঠিক আছে? আর এই ধরনের বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র নির্মাণ করতে খুব কম সময় লাগে। আচ্ছা, এখানে বায়ুশক্তি ব্যবহারের সুবিধা বলেছিল, কি লিখতে বলেছিল? সুবিধা না অসুবিধা? অসুবিধা লিখতে বলেছিল। আমি সুবিধাও লিখে দিয়েছি। ঠিক আছে তো? সুবিধা দেখো, বাতাসের গতি সবসময় এক থাকে না। ফলে বিদ্যুৎ উৎপাদন বিঘ্নিত হতে পারে। এই শক্তি উৎপাদনে এই শক্তি উৎপাদন কেন্দ্রগুলির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা স্বল্প, তাই বায়ু টারবাইন স্থাপনের খরচ অনেক বেশি। বায়ু টারবাইন শব্দ দূষণ ঘটায় এবং এগুলি পাখিদের জন্য বিপজ্জনক হতে পারে। সব জায়গায় এই শক্তি উৎপাদন কেন্দ্রগুলি গড়ে তোলা যায় না। ঠিক আছে? বায়ো টারবাইন স্থাপনের জন্য ব্যাপক জমির প্রয়োজন। ঠিক আছে? ২০২৩ সালে পরিসংখ্যান অনুযায়ী ভারতবর্ষে বায়ুশক্তি উৎপাদিত রাজ্যগুলির স্থান হলো
প্রথম স্থানে তামিলনাড়ু, তারপর দ্বিতীয়তে গুজরাট, তৃতীয়তে কর্ণাটক, চতুর্থতে মহারাষ্ট্র এবং পঞ্চমে অন্ধ্রপ্রদেশ। এই ছিল ২০২৩ সালে সেট 1, সেট 1 ছিল এটা। ঠিক আছে? এবার সেট 2 টা নিয়ে আলোচনা করব। সেট 2, সেট 2 মানে ডে শিফটের কোয়েশ্চেন। প্রথম এমসিকিউ, পরিবেশের অংশ হলো জৈব এবং অজৈব উপাদান দুটোই পরিবেশের অংশ। জৈবও পড়ে, অজৈবও পড়ে। গঙ্গা ফড়িং কি? গঙ্গা ফড়িং হলো এক ধরনের প্রথম শ্রেণীর খাদক। ঠিক আছে তো? তারপর কোন গ্যাস বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী? কার্বন ডাই অক্সাইড, CO2। ঠিক আছে তো? জলাভূমির পৌষ্টিক পদার্থের বৃদ্ধিকে কি বলা হয়? ইউট্রোফিকেশন। তারপর বলছে ওজোন গ্লাস, ঠিক আছে? ওজোন গ্লাস পাওয়া যায় কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। এবার হচ্ছে জলীয় বাষ্পনাদের সর্বনিম্ন স্তরে যে পানিটা থাকে তাকে কি বলা হয়? বেন্থোস, বেন্থোস। ঠিক আছে তো? তো এখানে বানানটা ভুল লেখা আছে, তাই আমি বলে দিলাম বেন্থোস হবে। নিচের কোনটি মৃত্তিকা ক্ষয়ের কারণ? বৃক্ষছেদন। মৃত্তিকা ক্ষয়ের মেইন কারণ কি? বৃক্ষছেদন। ঠিক আছে? গাছ কাটা হচ্ছে, ঠিক আছে তো? গাছ কাটা হচ্ছে, এর জন্য মাটিটা ক্ষয় হয়ে যাচ্ছে। নিচের কোন সংরক্ষিত অরণ্য, কোন সংরক্ষিত অরণ্য একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত? জলদাপাড়া। ঠিক আছে? গন্ডার কিসের জন্য বিখ্যাত? জলদাপাড়া। জলদাপাড়া কিসের জন্য বিখ্যাত? গন্ডার জন্য, তাই না? গন্ডার সংরক্ষণের জন্য। গৌণ বায়ু দূষক কোনটি? আগেই বলেছিলাম, প্রাথমিক বায়ু দূষক হয়, গৌণ বায়ু দূষক হয়। গৌণ বায়ু দূষক হচ্ছে ওজোন। পশ্চিমবঙ্গের সবচেয়ে বিষাক্ত ভূগর্ভস্থ জল দূষক কোনটি? আর্সেনিক। এবার নিচে এসএকিউ, ১০ টা এসএকিউ। ঠিক আছে? বলছে কি স্থিতিশীল উন্নয়নের যেকোনো দুটি উদ্দেশ্য দেখো, বলছে সুস্থিত উন্নয়নের যেকোনো দুটি উদ্দেশ্য লিখতে বলেছে। আর আমি দেখো কতগুলো লিখে দিই ইচ্ছা করে। যদি এটা বড় কোশ্চেনও আসে, তোমাদের কাজ ওই ১২ টা পয়েন্ট আমি লিখে দিই, ১২ টা পয়েন্ট। তুমি পরীক্ষার হলে ২ টো পয়েন্টই লিখবে। যদি এই কোশ্চেন আসে পরীক্ষায়, তুমি দুটোই পয়েন্ট লিখবে। তাই বড় লিখে রেখে যে ৫ নম্বরে আসে, তাই জন্য আমি একসঙ্গে চালিয়ে দিয়েছি। স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য হলো এমন এক পৃথিবী গড়ে তোলা, যেখানে মানুষের জীবনযাত্রা ও জনস্বাস্থ্যের মান উন্নত হবে। পরিবেশের কোনো প্রকার ক্ষতি না করেই মানুষ সম্পদ ব্যবহার করতে সক্ষম হবে। ফলে শুধু বর্তমান প্রজন্মের জন্যই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও সম্পদের যোগান অক্ষুণ্ণ থাকবে। নেক্সট, স্থিতিশীল উন্নয়নের সুফল আগামী কয়েক প্রজন্ম ভোগ করা সম্ভব হবে। ৩, নির্বিচারে প্রকৃতিকে ব্যবহার করার ফলে আজ যে নানাবিধ পরিবেশ সংকট দেখা দিচ্ছে, তা সুষ্ঠু সম্পাদনের জন্য স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা আছে। ৪, স্থিতিশীল উন্নয়নের ধারণায় শুধু অর্থনৈতিক উন্নতি নয়, সামাজিক, সাংস্কৃতিক, বাস্তুতান্ত্রিক ও ভৌগোলিক শ্রীবৃদ্ধির উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। উন্নয়নের যেসব পদ্ধতি পরিবেশ দূষণ ঘটায়, পারিপার্শ্বিক অবস্থার ক্ষতিসাধন করে, স্থিতিশীল উন্নয়ন সেগুলিকে পরিহার করতে শিক্ষা দেয়। হয়, স্থিতিশীল উন্নয়নে মানুষের বাস্তব অবস্থার উন্নতির জন্য বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ৭, স্থিতিশীল উন্নয়ন পরিবেশ ও উন্নয়নের মধ্যে ভারসাম্য বজায় রাখে। ৮, স্থিতিশীল উন্নয়নের ধারণায় জীববৈচিত্র্য ও মানুষের সাংস্কৃতিক বৈচিত্র্যগুলিকে রক্ষা করার জন্য কর্মসূচি গৃহীত হয়েছে। ৯, দেশে দেশে বা মানুষের পাশে মানুষের যে উন্নয়ন প্রণালী বৈষম্য সৃষ্টি করে তা পরিত্যাগ করে যে উন্নয়ন সামাজিক সাম্য প্রতিষ্ঠা করে তা শিক্ষা দেওয়া স্থিতিশীল উন্নয়নের একটি উদ্দেশ্য। ১০, দারিদ্র্যের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তার কথা বলা হয়। ১১, প্রতিটি প্রস্তাবিত কর্মকাণ্ডের আগে পরিবেশের উপর তার কি ধরনের প্রভাব পড়বে স্থিতিশীল উন্নয়ন সে বিষয়ে মূল্যায়ন করে। ১২, দুর্লভ ও দুষ্প্রাপ্য সম্পদের জন্য বিকল্প সামগ্রীর উদ্ভাবন ব্যবহার বাড়াতে স্থিতিশীল উন্নয়নের নীতি জনগণকে উৎসাহ প্রদান করে। এই দেখো, কিছুক্ষণ আগে আমি বলছিলাম না ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন, আমি অ্যান্সারটা এখানে দিয়েই দিয়েছি। ফুড চেইনের সঙ্গে ফুড ওয়েবের পার্থক্য। প্রথমে লিখবে ফুড চেইন আর ফুড ওয়েব সম্পর্কে জিনিসটা লিখবে। ফুড চেইন মানে খাদ্য শৃঙ্খল আর খাদ্য জালক। খাদ্য শৃঙ্খল কি? এটি বিভিন্ন স্তরের জীবের মধ্যে সরাসরি শক্তি ও খাদ্য সম্পর্কের একটি সরলরৈখিক উপস্থাপন। এটি খাদ্য জালের একক গঠন। আর খাদ্য জালকটা কি? এটি একটি জটিল নেটওয়ার্ক। ঠিক আছে? আ এটি একটি জটিল নেটওয়ার্ক যা বিভিন্ন খাদ্য শৃঙ্খলকে একত্রিত করে। এটি হলো খাদ্য শৃঙ্খলের সমূহের মিলিত রূপ।
ফুড চেইনের উদাহরণ কি বলছে? ঘাস, ঘাস থেকে ফড়িং, ফড়িং থেকে ব্যাঙ, ব্যাঙ থেকে সাপ। আর ফুড ওয়েব এর উদাহরণটা কি? বলছে ঘাস ফড়িং, ঘাস ফড়িং থেকে ব্যাঙ, ব্যাঙ। ঠিক আছে? এটা দেখে নেবে। এখানে খাদ্য জালকের যে উদাহরণটা এটা একটু দেখে নেবে। এটি চেনের মতো দেখতে। খাদ্য শৃঙ্খল কি? চেনের মতন দেখতে। আর তোমার খাদ্য জালক এটি জালের ন্যায় দেখতে। ৪ খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে জীব সীমিত সংখ্যক খাদ্য উৎসের উপর নির্ভর করে। খাদ্য শৃঙ্খলের প্রতিটা স্তরে জীব সীমিত সংখ্যক খাদ্য উৎসের উপর নির্ভর করে। আর খাদ্য জালে জীবেরা বিভিন্ন খাদ্য উৎস বিভিন্ন খাদ্য-শস্য ভাগ করে নেয়। ৫ এটি শুধুমাত্র খাদ্য সম্পর্ক দেখায়। প্রকৃতিতে শুধুমাত্র খাদ্য শৃঙ্খল দেখা যায় না। খাদ্য ও প্রজাতির বৈচিত্র্যকে গুরুত্ব দেয় না। এটি প্রতিযোগিতা, সহাবস্থান, পারস্পরিক নির্ভরশীলতা সহ আরও জটিল সম্পর্ক প্রদর্শন করে। প্রকৃতিতে খাদ্যজালই শুধু দেখা যায়। একাধিক খাদ্যাভ্যাস ও জীববৈচিত্র্যের জন্যই খাদ্যজাল তৈরি হয়। ৬ এটি শক্তির প্রবাহ বোঝার জন্য সহায়ক শক্তির প্রবাহ খাদ্য শৃঙ্খলে একমুখী। এটি পরিবেশগত ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে বিভিন্ন প্রজাতির ভূমিকা ভালোভাবে ব্যাখ্যা করে। শক্তি প্রবাহ এখানে অপসারী ও বহুমুখী। এবার বলছি ডেথ রেটের সঙ্গে বার্থ রেটের পার্থক্য। এটাও খুব ইম্পোর্টেন্ট দিয়েছি। জন্মহারের সঙ্গে মৃত্যু হারের পার্থক্য। জন্মহার ১ বছরে জনসংখ্যার প্রতি ১০০০ জনের মধ্যে নতুন জন্মকারী শিশুদের সংখ্যাকে বলা হয় জন্মহার। আর ১ বছরে জনসংখ্যার প্রতি ১০০ জনের মধ্যে মৃত্যুবরণকারী ব্যক্তিদের সংখ্যাকে বলা হয় মৃত্যু হার। একটা হচ্ছে তোমার সিবিআর আর একটা হচ্ছে সিডিআর। সিবিআর বলছি এখানে কি বলছে? জন্মহারটা কি বলছে? দ্রুত জন্মহার, জনসংখ্যা বৃদ্ধি এবং সম্পদের উপর চাপের নির্দেশ দেয়। অন্যদিকে নিম্ন জনহার জনসংখ্যা হ্রাসের ও শ্রমশক্তির ঘাটতি এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উপর চাপের নির্দেশ দেয়। আর মৃত্যুহার কি বলছে? উচ্চ মৃত্যুহার, জনস্বাস্থ্যের খারাপ অবস্থা, সংক্রামক রোগ, অপুষ্টি ইত্যাদির নির্দেশ দেয়। অন্যদিকে নিম্ন মৃত্যুহার দীর্ঘ জীবনযাত্রার প্রত্যাশা, উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থা ইত্যাদির ইঙ্গিত দেয়। সূত্র, জন্মহারের সূত্রটা কি? দেখো সিবিআর বের করার ফর্মুলাটা কি? বলছে ১ বছরে জীবিত জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা ডিভাইড বাই ১ বছরের মধ্যবর্তী সময়ে দেশের মোট জনসংখ্যা ইনটু ১০০০। আর সিবিআর এটা সিডিআর হবে এটা। কি বলছে? কোন নির্দিষ্ট বছরে মোট মৃত ব্যক্তির সংখ্যা, ঠিক আছে তো? ডিভাইড বাই ওই বছরের মাঝামাঝি ওই স্থানের মোট জনসংখ্যা ইনটু ১০০০। মিশন লাইফ কাকে বলে? শর্ট কোয়েশ্চেন খুব ইম্পোর্টেন্ট। মিশন লাইফ হলো জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইকে বিশ্বকে সাহায্য করার জন্য এবং জাতিসংঘের দ্বারা নির্ধারিত টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনের জন্য একটি টেকসই জীবনধারার দিকে পরিচালিত করার জন্য ভারতের একটি বৈশ্বিক উদ্যোগ। ২০২১ সালে গ্লাসগোতে ২৬তম ইউনাইটেড নেশন অন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স অফ দ্য পার্টি COP26 এর সময় ভারত মিশন লাইফের ধারণাটি চালু করে। কবে? ২০২১ সালে। এবার হচ্ছে রোপণ ও বৃক্ষছেদনের মধ্যে পার্থক্য লেখো। বৃক্ষরোপণ কি বলছে? বন থেকে কাঠ বা অন্যান্য বনজ সম্পদ ইত্যাদি সংগ্রহের জন্য বনভূমির কিছু অংশের গাছ কেটে ফেলে পরবর্তীতে সেই স্থানে নতুন গাছ লাগানোকে বলা হয় বৃক্ষরোপণ। বৃক্ষছেদন কি? বনভূমি থেকে সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে কাঠ বা অন্যান্য বনজ সম্পদ সংগ্রহের জন্য অপরিকল্পিতভাবে, ঠিক আছে, গাছ কেটে ফেলাকে বলা হয় বৃক্ষছেদন।
এর উদ্দেশ্য, বৃক্ষরোপণের উদ্দেশ্য কি? বনজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা, জীববৈচিত্র্য বৃদ্ধি করা, বনের বাস্তুতন্ত্র ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা। বৃক্ষছেদনের উদ্দেশ্য কি? দৈনন্দিন জীবনে ও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত কাগজ, কাঠ, আসবাবপত্র ইত্যাদি তৈরির জন্য কাঠ সংগ্রহ করা। বৃক্ষরোপণের সুবিধা কি? বনের ভারসাম্য রক্ষা করা, বনজ সম্পদের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা, জীববৈচিত্র্য রক্ষা করা, বনজ সম্পদের টেকসই ব্যবহার করা ইত্যাদি। বৃক্ষছেদনে বৃক্ষছেদনের সুবিধাটা কি? কাঠ ও বনজ সম্পদের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, কাঠজাত পণ্যের জন্য কাঁচামাল সরবরাহ। লাস্ট, বৃক্ষরোপণের অসুবিধা কি? যদি সঠিকভাবে পরিচালনা না করা হয়, তাহলে বনভূমির ক্ষয় ও মাটির ক্ষয় ইত্যাদি হতে পারে। মানে ছেদনের অসুবিধা কি? জলবায়ু পরিবর্তন, বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস, বনভূমি ও মৃত্তিকার ক্ষয় আর জীববৈচিত্র্য হ্রাস ইত্যাদি। এবার যে প্রাকৃতিক সম্পদের হিসাব রক্ষণ কি? প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং। বলছে প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং হলো অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে প্রাকৃতিক সম্পদ হ্রাস এবং পরিবেশগত অবক্ষয়ের মূল্য অনুমান করার একটি প্রক্রিয়া। সাম্প্রতিক বছরগুলিতে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত মূল্যায়ন হাতিয়ার হয়ে উঠেছে। প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং প্রাকৃতিক সম্পদ যেমন ভূমি, জল, বন এবং খনিজ সম্পদের জবাবদিহিতার জন্য ব্যবহার করা হবে। এটি প্রাকৃতিক সম্পদের অত্যধিক শোষণের কারণে পরিবেশে অবক্ষয় রোধে নীতির পরামর্শ দেবে। প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদান এবং একটি দেশের অর্থনৈতিক অগ্রগতির মধ্যে ঘনিষ্ঠ আন্তঃক্রিয়াকে বিবেচনা করার জন্য প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং এর ধারণা উদ্ভব হয়েছে। এটি ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে কোনো সম্পদের পরিমাপ আর উন্নত ব্যবস্থাপনার দিকে পরিচালিত করে। এবার বলছে ইন সিটু সংরক্ষণ কি? উদাহরণ দাও। ইন সিটু সংরক্ষণ। ইন সিটু সংরক্ষণ বা নিবাস ভিত্তিক সংরক্ষণ বলতে এমন একটি সংরক্ষণ ব্যবস্থাকে বোঝায় যার মধ্যে উদ্ভিদ, প্রাণী ও জীবাণু নিজ নিজ জীবনধারায় জীববৈচিত্র্য সংরক্ষণ করে। অন্যভাবে বলা যায়, কোনো উদ্ভিদ বা প্রাণীকে তার নিজস্ব বাসভূমিতে সংরক্ষণ করা হলে তাকে ইন সিটু সংরক্ষণ বলে। ইন সিটু সংরক্ষণের উপায় কি? আগেই বলি, জাতীয় পার্ক, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, প্রাকৃতিক স্মারকাঞ্চল ইত্যাদি। এটা হচ্ছে ইন সিটু সংরক্ষণের উদাহরণ বলতে পারো, পদ্ধতি। এবার হচ্ছে বিলুপ্তপ্রায় ও বিলুপ্ত প্রজাতির মধ্যে পার্থক্য লেখো। বিলুপ্তপ্রায় প্রজাতি আর বিলুপ্ত প্রজাতি। বিলুপ্তপ্রায় প্রজাতি বলে যেসব প্রজাতিকে বোঝায় যাদের জনসংখ্যা খুবই কমে গেছে এবং বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে, মানে যেকোনো সময় বিলুপ্ত হয়ে যেত। আর বিলুপ্ত প্রজাতি কি? বিলুপ্ত প্রজাতি হলো তারা যাদের অস্তিত্ব পৃথিবী থেকে সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেছে, অর্থাৎ এই প্রজাতিভুক্ত কোনো প্রাণীকে জীবিত রূপে পৃথিবীতে পাওয়া যায় না। IUCN তাদের প্রকাশিত রেড ডেটা বুকে এই প্রজাতির উচ্চ বা গুরুতর ঝুঁকিপূর্ণ হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। আর IUCN তাদের প্রকাশিত রেড ডেটা বুকে তাদের বিলুপ্ত হিসাবে শ্রেণীবদ্ধ করেছে। উদাহরণ, বিলুপ্তপ্রায় প্রজাতি উদাহরণটা কি? বাংলার হাতি, ঠিক আছে? রয়্যাল বেঙ্গল টাইগার। আর বিলুপ্ত প্রজাতির উদাহরণটা কি? ডোডো পাখি, হাইলাইন, তাসমানীয় টাইগার ইত্যাদি। এটা আমার সাজেশনে দিয়েছি। এখন যে কোশ্চেনটা দেখছো, বায়ো প্রসপেক্টিং বলতে কি বোঝো? ঠিক আছে? বায়ো প্রসপেক্টিং বলতে কি বোঝো? জৈব প্রযুক্তি, জৈবিক সম্পদগুলির উপর ভিত্তি করে নতুন পণ্যের আবিষ্কার এবং বাণিজ্যিককরণ প্রক্রিয়া হলো বায়ো প্রসপেক্টিং। বর্তমানে জৈব প্রযুক্তি কিন্তু আদিবাসী লব্ধ জ্ঞানের বৈজ্ঞানিক প্রযুক্তিগত প্রতিফলন। এক্ষেত্রে জীব প্রজাতি থেকে জৈব অণু, জেনেটিক তথ্য প্রভৃতি সংগ্রহ করে বাণিজ্যিক দ্রব্য, কৃষির কারণে, অ্যাকুয়াকালচারের কারণে, বায়োরিমেডিয়েশনের কারণে, কসমেটিক প্রসেসের কারণে, ন্যানো টেকনোলজি প্রয়োজনের কারণে কিংবা ঔষধ শিল্পের কারণে নানান সামগ্রী সরবরাহের ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে বা হচ্ছে। এটাই হচ্ছে বায়ো প্রসপেক্টিং। এবার হচ্ছে সমুদ্র দূষণের দুটি মূল উৎস উল্লেখ করো। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত কলকারখানা থেকে নির্গত বিভিন্ন ভারী মৌলসমূহ, ক্রোমিয়াম, আর্সেনিক।
খনিজ তেল উত্তোলনের সময় বা জাহাজের ট্যাঙ্কার থেকে সমুদ্রে পতিত খনিজ তেল। চাষবাসের কাজে ব্যবহৃত কীটনাশক, রাসায়নিক পদার্থ, লাশ প্লাস্টিক, পলিমারজাত বজ্রসমূহ। ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকর প্রভাব। বলছে ওজোন স্তর অবক্ষয়ের ফলে নিম্নলিখিত সমস্যাগুলো দেখা দেয়। সেগুলি কি? পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি, মানে ওজোন স্তর ক্ষয় হয়ে গেলে তার ক্ষতিকর কি হচ্ছে? হার্মফুল কি হচ্ছে? সে প্রভাবগুলো হচ্ছে। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি, অ্যাসিড বৃষ্টির পরিমাণ বৃদ্ধি এবং বাতাসে অম্লতার পরিমাণ বৃদ্ধি, বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হয়, মানুষ সহ অন্যান্য প্রাণীর প্রজনন ক্ষমতা হ্রাস পায়, কৃষি ও পণ্যের উৎপাদন হ্রাস পায়, মানুষের দেহে ইমিউন সিস্টেম সমস্যা দেখা দেয়, মেলানোমা নামক ত্বকের ক্যান্সার সৃষ্টি, চোখে ছানি পড়ার সমস্যা, উদ্ভিদের অঙ্কুরোদ্গম ব্যাহত হয়, পাতা শুকিয়ে যায়, সালোক সংশ্লেষণ বিঘ্নিত হয়। কঠিন বজ্র ব্যবস্থাপনা, ঠিক আছে? কঠিন বজ্র ব্যবস্থাপনার উৎস পৃথকীকরণের প্রয়োজনীয়তা কি? কঠিন বজ্র ব্যবস্থাপনার উৎস পৃথকীকরণের প্রয়োজনীয়তা হলো, উৎস পৃথকীকরণের মাধ্যমে পুনর্ব্যবহারযোগ্য এবং পচনশীল বজ্র আলাদা করা যায়। যার ফলে ল্যান্ডফিলে যাওয়া বজ্রের পরিমাণ কমে এবং পরিবেশের ওপর চাপ ও দূষণের ঝুঁকি কমে। নেক্সট, পৃথকীকৃত বজ্র সহজেই পুনর্ব্যবহার করা যায়। যার ফলে কাঁচামালের চাহিদা কমে এবং প্রাকৃতিক সম্পদের উপর চাপ কমে। পচনশীল বর্জ্য থেকে জৈব সার ও জ্বালানি তৈরি করা যায়। যা বিদ্যুৎ ও তাপ উৎপাদনের জন্য ব্যবহার করা যেতে পারে। এই সার ও জ্বালানি বিক্রি করে আয় বৃদ্ধি করাও সম্ভব। উৎস পৃথকীকরণের মাধ্যমে পরিবেশ দূষণ যেমন কমে তেমনি জনস্বাস্থ্যের উন্নতি হয় এবং পরিবেশ রক্ষার প্রতি মানুষের সচেতনতা বৃদ্ধি পায়। উৎস পৃথকীকরণের মাধ্যমে পুনর্ব্যবহার ও জৈব সার তৈরির শিল্প, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। লাস্ট, এবার ৫ এর দাগে যে ৪ টে কোয়েশ্চেন সেগুলো কি বলছে? সুস্থিত উন্নয়নের নীতিগুলো কি, কি? স্থায়ী উন্নয়নের যে সমস্ত সংজ্ঞা আছে তার মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত সংজ্ঞাটি হলো ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, WCED। এর প্রধান গ্রো হার্লেম বার্টল্যান্ড, ঠিক আছে? তিনি ১৯৮৩ সালে একটি প্রতিবেদন পেশ করেন, বার্টল্যান্ড রিপোর্ট। এই প্রতিবেদনে স্থায়ী উন্নয়নের সংজ্ঞা দেওয়া হয়েছে। স্থায়ী উন্নয়ন বলতে সেই উন্নয়নকে বোঝায় যা বর্তমান প্রজাতির চাহিদা মেটায় কিন্তু ভবিষ্যতে প্রজন্মের কোনো প্রকার ক্ষতি করে না এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের প্রবাহ বজায় রাখে। স্থিতিশীল উন্নয়নের ৩ টি লক্ষ্য আছে। একটা কি? অর্থনৈতিক, একটা প্রাকৃতিক, ঠিক আছে? আরেকটা সামাজিক। অর্থনৈতিক লক্ষ্য কি? ভারসাম্যমূলক উন্নয়ন অর্জন করা, প্রাকৃতিক পরিবেশতন্ত্র সংরক্ষণ করা, আর সামাজিক সমস্ত মানব প্রজাতির কাছে সব ধরনের সম্পদকে সমভাবে উপলব্ধ করা। উক্ত লক্ষ্যগুলির উপর ভিত্তি করে সুস্থির উন্নয়নের নীতিগুলিকেও স্থির করা হয়েছে। সেগুলি হলো পরিবেশগত নীতি, প্রাকৃতিক সম্পদের স্থায়িত্ব অর্থাৎ নবায়নযোগ্য সম্পদের যত্নশীল ব্যবহার, অনবায়নযোগ্য সম্পদের টেকসই ব্যবহার, জীববৈচিত্র্য রক্ষা ইত্যাদি। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, বিষাক্ত বর্জ্য ব্যবস্থাপনা। পরিবেশগত ঝুঁকি হ্রাস করা অর্থাৎ জলবায়ু পরিবর্তনের মোকাবেলা, পরিবেশগত ঝুঁকিপূর্ণ এলাকা ব্যবস্থাপনা, প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুতি ইত্যাদি। সামাজিক নীতি, সামাজিক ন্যায় বিচার, দারিদ্র্য বিমোচন, অসমতা হ্রাস, সকলের জন্য মৌলিক অধিকার নিশ্চিত করা। সামাজিক অন্তর্ভুক্তি অর্থাৎ সকলের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নারী ও শিশুদের ক্ষমতায়ন, সংখ্যালঘু ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার রক্ষা। সামাজিক সুস্থতা অর্থাৎ সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করা, শান্তিপূর্ণ সমাজ গঠন, অপরাধ ও হিংসা হ্রাস। এবার হচ্ছে অর্থনৈতিক নীতি। সুস্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি, সম্পদের কার্যকর ব্যবহার, নবায়নযোগ্য শক্তির উন্নয়ন, পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার। ন্যায় কর ব্যবস্থা, শ্রমিকদের অধিকার রক্ষা, সামাজিক সুরক্ষা ব্যবস্থা, ভোক্তাদের অধিকার রক্ষা, আন্তরিক যোগিতা বাজার ব্যর্থতা মোকাবেলা, ঠিক আছে তো? আর প্রতিযোগিতার নীতি প্রয়োগ। অর্থনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নাগরিকদের অংশগ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি, সুশাসন ও আইনি শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন। এটা ছিল ১ম কোয়েশ্চেন। 2nd কোয়েশ্চেন কি বলেছে?
বাস্তুতন্ত্রে ওয়াই আকারে শক্তিবাহের মডেল ব্যাখ্যা করো। বাস্তুতন্ত্রে সাকসেশন বলতে কি বোঝো? বাস্তুতন্ত্রে ওয়াই আকারে শক্তি প্রবাহের মডেল। বাস্তুতন্ত্রে গ্রেজিং এবং ডেট্রিয়াস খাদ্য শৃঙ্খল সমন্বয়ে গঠিত খাদ্য শৃঙ্খলটিকে ওয়াই আকারের খাদ্য শৃঙ্খল বলে। গ্রেজিং এবং ডেট্রিয়াস খাদ্য শৃঙ্খল দুটি পরস্পরের সঙ্গে আন্তঃসম্পর্কযুক্ত, মানে ইন্টার রিলেটেড। সজীব জীবেরা জীবিত অবস্থায় গ্রেজিং খাদ্য শৃঙ্খলের অন্তর্গত থাকে, কিন্তু এদের মলমূত্র ইত্যাদি ডেট্রিয়াস খাদ্য শৃঙ্খলের অন্তর্গত। একইভাবে মৃত অবস্থাতেও ডেট্রিয়াস খাদ্য শৃঙ্খলের অন্তর্গত হয়। বিশিষ্ট, এটি একটি জটিল খাদ্য শৃঙ্খলের ধরন যেখানে একটি উৎপাদক এবং দুটি পৃথক খাদ্য শৃঙ্খল তৈরি হয়। এটি সাধারণত জলজ বাস্তুতন্ত্রে দেখা যায়। উভয় শাখায় শক্তি প্রবাহিত হয়। জাস্ট ডায়াগ্রামটা দেখে নাও, ডায়াগ্রামটা আঁকতে হবে তোমাকে পরীক্ষায়। বলছে এটি বাস্তুতন্ত্রকে অনেক বেশি স্থিতিশীল করে তোলে, কারণ এটি শাখা প্রবাহিত হলেও অন্যটি বেঁচে থাকতে পারে, আর এটি জীববৈচিত্র্য বৃদ্ধিতে সাহায্য করে। এবার বলছে বাস্তুতন্ত্রে সাকসেশন বলতে কি বোঝো? বিশ্বের যে কোনো বাস্তুতন্ত্রে অসংখ্য উদ্ভিদ, প্রাণী, বিয়োজক, জীবাণু এবং মানুষ পরস্পরের উপর নির্ভরশীল হয়ে বেঁচে আছে। সৃষ্টির শুরু থেকে ধীরে ধীরে নানা কারণে জীববৈচিত্র্য দেখা দেয় এবং এখনো এই ধারা অব্যাহত রয়েছে। বাস্তু সংস্থানগত পরাক্রমে আগমন ও প্রস্থানের মাধ্যমে সহনশীল ও বসবাসযোগ্য পরিবেশের অবস্থান অর্জনের তাগিদে নানা জীববৈচিত্র্য ঘটে থাকে। জীববৈচিত্র্য বিভিন্ন স্তরে লক্ষ্য করা যায়, যেমন জিনগত, প্রজাতি, সম্প্রদায় এবং বাস্তুতন্ত্রের বৈচিত্র্য। ক্রমাগত বিবর্তন ধারায় বাস্তুতন্ত্রের অজৈব উপাদানের এক বিপুল বৈচিত্র্য পরিলক্ষিত হয়, যার পরিণতি হলো জীববৈচিত্র্য। কেননা জীবের অস্তিত্ব বজায় রাখা, তার অভিযোজন এবং স্বাচ্ছন্দ্যে প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে নতুন নতুন প্রজাতির সমাবেশ দেখা যায় এবং পুনরায় বাস্তুতন্ত্রে অজৈব উপাদানের বৈচিত্র্য আসে। এর ফলে অজৈব ও জৈব উপাদানের অবিরত পরিবর্তন ঘটে এবং বাস্তুতন্ত্রের বৈচিত্র্য পরিলক্ষিত হয়। বিকল্প শক্তির উৎস হিসেবে জৈব ভরের গুরুত্ব আলোচনা করো। মরুকরণ সম্পর্কে টিকা লেখো এবং বিকল্প শক্তির উৎস হিসেবে জৈব ভরের গুরুত্ব। জৈব ভর জিনিসটা কি সবার প্রথম লিখেছি। জৈব ভর, জৈব ভর হলো এমন একটি জৈব উপাদান যা শক্তি উৎপাদনের জন্য ব্যবহার করা যেতে পারে। এটি মূলত উদ্ভিদ, প্রাণী বা জৈব বর্জ্য থেকে পাওয়া যায়। বর্তমানে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমাতে এবং পরিবেশ দূষণ রোধ করতে জৈব ভর একটি সম্ভাবনাময় বিকল্প। জৈব ভরের গুরুত্ব কি? জৈব ভর পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। এটি জ্বালানোর সময় CO2 গ্যাসের নির্গমনে, কার্বন ডাই অক্সাইড গ্যাসের নির্গমন মাত্রা কম করে এবং গ্রিনহাউস গ্যাস সমূহের নিঃসরণ ঘটায়। জৈব বজ্রকে শক্তিতে রূপান্তরিত করে বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা সমাধান করা যায়। জৈব ভর থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, প্লাস্টিক, জৈব জ্বালানি ইত্যাদি তৈরি করা যায়। জৈব ভর খাতে বিনিয়োগ করলে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। জৈব ভর দেশীয়ভাবে উৎপাদন করা যায়, যা জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমায় এবং অর্থনীতিকে সুদৃঢ় করে। জৈব বজ্রকে অণুজীবের সাহায্যে পচানোর মাধ্যমে জৈব গ্যাস উৎপাদন করা হয়। এই গ্যাস রান্না, গরম জল, বিদ্যুৎ ও উৎপাদনের কাজে জন্য ব্যবহার করা হয়। শস্য, ফল, শাকসবজি থেকে ইথানল উৎপাদন করা হয়। এই ইথানল পেট্রোলের সাথে মিশিয়ে গাড়ি চালানোর জন্য ব্যবহার করা হয়। ভেষজ তেল, প্রাণীজ চর্বি ইত্যাদি থেকে জৈব ডিজেল তৈরি করা হয়, যা ইঞ্জিনে ব্যবহার করা যায়। এবারে মরুকরণটা পড়ো। মরুকরণ মানে ডিজার্টিফিকেশন, এর সম্পর্কে টিকা। কোনো শস্য শ্যামলা ভূমি মরুভূমিতে রূপান্তরিত হওয়াকে, ঠিক আছে, মরুকরণ বা মরুভবন বলে। বিশ্বের সমস্ত দেশে ভূমি অথবা বিশ্বের সমস্ত দেশে ভূমি বা তার পিছনে যে সকল কারণ থাকে তাকে তাদের থাকে, তাদের মধ্যে প্রধান হলো মরুকরণ বা ভূমির মরুতে রূপান্তরিত হওয়া। এখন এটি সারা পৃথিবীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে? মরুকরণ এখন সারা পৃথিবীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মৃত্তিকার উপরিভাগ ক্ষয়ের দরুন এবং বালিয়াড়ি হতে বায়ুতাড়িত বালি জমে বিস্তীর্ণ তৃণহীন
রুক্ষ সৃষ্টি হলে তাকে ভূমির মরুতে রূপান্তরকরণ মানে ডিজার্টিফিকেশন বলে। যদি কোনো অঞ্চলে বৃষ্টিপাতের হার খুব কম হয়, একদা উর্বর চাষযোগ্য জমি আবহাওয়ার পরিবর্তনে উৎপাদন ক্ষমতা হারায়, তাহলে তা মরুভূমিতে পরিণত হয়। বর্তমানে পৃথিবীর প্রায় ১/৩ ভূমি এই সমস্যাগ্রস্ত এবং এখনকার প্রায় ৬০ কোটি মানুষ এই সমস্যায় জর্জরিত। ওটেকের ফুল ফর্ম কি? ওশিয়ান টার্মাল ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সন, সমুদ্র তাপীয় শক্তি রূপান্তর। সমুদ্র পৃষ্ঠের ওপরে জল সূর্যের তাপে গরম হয়, কিন্তু গভীর সমুদ্রের জল অনেক ঠান্ডা হয়ে থাকে। এই তাপমাত্রার পার্থক্য কাজে লাগিয়ে ওটেক প্রযুক্তি বিদ্যুৎ উৎপাদন করে। এই প্রক্রিয়ায় গরম জলকে বাষ্প আকারে উপরে তোলা হয় এবং সেই সেই বাঙ্ক একটি টারবাইন চালায়, যা একটি জেনারেটর ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। ওটেকের সুবিধা কি, অসুবিধা কি, এগুলো সব পরেই দিচ্ছি। কারণ তোমাকে ওটেকের ফুল ফর্মে লিখলে হবে। ওটেক কি? আমি এক্সট্রা লিখেছি সুবিধা, অসুবিধা। যাতে তোমার সুবিধা হয়। এটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। সূর্যের তাপের উপর নির্ভর করে, তাই এটি অসীম শক্তির উৎস। কোনো জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয় না বলে এটি পরিবেশ বান্ধব। যেসব দেশে সমুদ্রের জলে তাপমাত্রার পার্থক্য বেশি, সেখানে এটি সহজেই ব্যবহার করা যায়। আর ওটেকের অসুবিধা কি? ওটেক প্ল্যান্ট নির্মাণ করা বেশ ব্যয়বহুল এবং এর দক্ষতা খুব বেশি নয়। অনেক সময় সমুদ্রের প্রবাহ বা জীববৈচিত্র্যের উপরে ওটেক প্ল্যান্টের নেতিবাচক প্রভাব পড়তে পারে। ওই জীববৈচিত্র্য ধ্বংসের ৩ টি মূল কারণ। পশ্চিম ঘাট পর্বতমালাকে জীববৈচিত্র্য হটস্পট বলা হয়। কি লিখেছে? পশ্চিম ঘাট জীববৈচিত্র্য হটস্পট কেন বলা হয়? এরকম কিছু একটা হবে। কেন বলা হয় হবে? জীববৈচিত্র্য ধ্বংসের ৩ টি কারণ। জীববৈচিত্র্য ধ্বংসের কারণ বা বিলুপ্তির কারণ বলতে পারো। বলছে কি? সমগ্র বিশ্বেই জীববৈচিত্র্যের বিনাশ ঘটে চলেছে। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের হিসাব অনুযায়ী এই বিশ্বে প্রায় ২.২ কোটি জীব প্রজাতি রয়েছে। আগামী ৩০ বছরের মধ্যে ৭০ লক্ষ জীব প্রজাতি বিলুপ্ত হতে পারে। পাখি ও সরীসৃপ নানা প্রজাতির মধ্যে যথাক্রমে ৩/৪ মানে 3/4 এবং 1/4 বিলুপ্তর পথে। পাখি 3/4 বিলুপ্তের পথে আর সরীসৃপ 1/4 বিলুপ্তের পথে। নির্বিচার অরণ্য ধ্বংসের ফলে সপুষ্পক উদ্ভিদের প্রায় 10% আজ বিলুপ্তপ্রায়। উদ্ভিদ ও প্রাণীর এই বিলুপ্তির একাধিক প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণ রয়েছে। মানে এই যে জীববৈচিত্র্য বিলুপ্ত করে, তার কিছু প্রাকৃতিক কারণও রয়েছে, মানসিক মানে মানবিক কারণও রয়েছে বা কৃত্রিম যেটাকে বলে। মানুষ সৃষ্টি, মনুষ্য সৃষ্ট কারণ। জীববৈচিত্র্য বিলুপ্তির প্রাকৃতিক কারণ, জলবায়ুর পরিবর্তন। ঠিক আছে? একটা জলবায়ুর পরিবর্তন। বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে একাধিকবার জলবায়ুর পরিবর্তন ঘটেছে। এর পরিবর্তনের সাথে বিভিন্ন প্রজাতি অভিযোজন ঘটাতে না পারায় তাদের বিলুপ্তি ঘটেছে। কার্বনিফেরাস ও প্লেস্টিন যুগে, ঠিক আছে, সমগ্র পৃথিবী বরফাবৃত থাকায় অসংখ্য প্রজাতি নিশ্চিহ্ন হয়ে গেছে। অগ্নুৎপাতের মাধ্যমে সৃষ্ট লাভা প্রবাহে বহু প্রজাতির বিলুপ্তি ঘটে। ধূমকেতুর পতন। মহাকাশ থেকে আগত ধূমকেতু পৃথিবী পৃষ্ঠে আছড়ে পড়লে সেখানকার জীবের মৃত্যু ঘটে। বন্যা, খরা, ভূমিকম্প, সুনামি। বন্যা, খরা, ভূমিকম্প, সুনামি ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বহু প্রজাতির জীবের বিনাশ ঘটে ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। আর জীববৈচিত্র্য বিলুপ্তির মনুষ্যসৃষ্ট কারণ কি? আবাসস্থলের সংকোচন। পৃথিবীতে জনসংখ্যার অত্যধিক চাহিদা পূরণ করার জন্য নির্বিচারে বনভূমি ধ্বংস করা হচ্ছে। এর ফলে উদ্ভিদের বিভিন্ন প্রজাতি ধ্বংস হয়ে যাচ্ছে ও তার সঙ্গে বিভিন্ন প্রাণীর আবাসস্থলগুলিও সংকুচিত হয়ে পড়েছে। প্রত্যেক প্রাণী বিচরণের জন্য পর্যাপ্ত জায়গা দরকার। আবাসস্থলের সংকোচন হলে তারা ঠিক মতো প্রজনন করতে পারে না। মানুষের তথাকথিত উন্নয়নমূলক কার্যকলাপ, যেমন বনাঞ্চল কেটে কৃষি জমি সম্প্রসারণ, তারপর হচ্ছে আবাসন প্রকল্প তৈরি, কলকারখানা স্থাপন প্রভৃতির জন্য অরণ্যাঞ্চল আ ক্রমেই সংকুচিত হয়ে যাচ্ছে ও জীববৈচিত্র্যের বিনাশ ঘটছে। বিদেশ থেকে আগত প্রজাতি। যেকোনো বাস্তুতন্ত্রের নিজস্ব গঠন বৈচিত্র্য থাকে। বাইরে থেকে হঠাৎ কোনো প্রজাতি এলে সেখান বাস্তুতন্ত্রের গঠন বিনষ্ট হয়। এতে স্থানীয় প্রজাতির বৈচিত্র্য ভীষণভাবে হ্রাস পায় এবং পার্থেনিয়াম নামক গুল্ম ও কচুরিপানা বিদেশ থেকে এনে এদের স্থাপন করায় আমাদের বাস্তুতন্ত্র ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ট্রেলিয়ায় খরগোশ আমদানি হওয়ার পর থেকে সেখানকার অনেক প্রজাতির উদ্ভিদ বিনষ্ট হয়ে গেছে। যে বন্যপ্রাণীর সংহার। বিভিন্ন বনজীবকে নির্বিচারে হত্যা করার ফলে সেই প্রজাতিগুলো ক্রমান্বয়ে বিপন্ন হয়ে পড়ছে। হাতির দাঁত, বাঘের চামড়া, গন্ডারের খড়গ, ঠিক আছে তো? প্রভৃতির জন্য সেই জীবদের এমন হারে হত্যা করা হয়েছে
যে বর্তমানে তারা বিলুপ্তপ্রায় বলে গণ্য হচ্ছে। অত্যধিক হারে উদ্ভিদ প্রজাতির আরোহণ। বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি তাদের চাহিদা পূরণ করার জন্য বনাঞ্চল থেকে নির্বিচারে বিভিন্ন বৃক্ষলতা ও গুল্ম আহরণ করে নিয়ে যাচ্ছে। এর ফলে জীববৈচিত্র্যপূর্ণ বনাঞ্চল থেকে ভেষজ গুণসম্পন্ন গুল্মগুলির সংখ্যায় অতি দ্রুত হ্রাস পাচ্ছে। বিভিন্ন প্রকারের দূষণ। সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে প্রকৃতিতে জল দূষণ, বায়ু দূষণ ও মৃত্তিকা দূষণের মাত্রা প্রভূত পরিমাণে বাড়ছে। এই দূষণের ফলে অনেক উদ্ভিদ ও প্রাণীর মৃত্যু ঘটছে। প্রকৃতিতে প্রাণীর সংখ্যা কমে যাওয়ার পেছনে কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশককেই দায়ী বলে মনে করা হচ্ছে। অধিক বায়ু দূষণের ফলে একটি জাতীয় উদ্যানে একবার ৪৩টি প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয়ে যায়। বর্তমানে চিল জাতীয় পাখির সংখ্যা হ্রাসের কারণও হলো প্রকৃতির দূষণ। ওই পরিকল্পনাবিহীন উন্নয়ন। যেকোনো উন্নয়নমূলক কাজে হাত দেওয়ার আগে পরিবেশের উপর তার প্রভাব সম্পর্কে সমীক্ষা করে নেওয়া প্রয়োজন। ভারতে ইতিমধ্যেই বেশ কিছু বাঁধ, জলাধার, জলবিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি নির্মাণ করা হয়েছে, যেগুলি পরিবেশগত ঝুঁকি আগে থেকে বিশ্লেষণ করা হয়নি। এর ফলে এইসব পরিকল্পনার রূপায়ণে বিস্তীর্ণ বনাঞ্চল ধ্বংস করা হয়েছে, কৃষিক্ষেত্র প্লাবিত হয়েছে, আদিবাসীরা বাস্তুভিটা হারিয়েছে এবং অসংখ্য প্রজাতির উদ্ভিদ ও প্রাণী চিরকালের জন্য বিলুপ্ত হয়ে গেছে। অপর্যাপ্ত আইনি ব্যবস্থা। জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য আজ পর্যন্ত সঠিক ও পর্যাপ্ত আইন প্রণয়ন করা হয়নি। ফলে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী নির্বিচারে নিধন করা হচ্ছে। এছাড়া প্রচলিত আইনগুলো সঠিক পরিচালনা ব্যবস্থার অভাবে তা প্রয়োগ করা যাচ্ছে না। যতদিন না উপযুক্ত আইন প্রণয়ন করা হবে ও কঠোরভাবে তা বলবৎ করা হবে, ততদিন জীববৈচিত্র্য সঠিকভাবে সংরক্ষণ অসম্ভব। পশ্চিম ঘাট পর্বতমালাকে জীববৈচিত্র্যের হটস্পট বলার কারণটা কি? পশ্চিম ঘাটে এমন অনেক প্রজাতি আছে যা শুধুমাত্র এই অঞ্চলে পাওয়া যায়। এদেরকে এন্ডেমিক প্রজাতি বলে। পশ্চিমঘাট পর্বতমালা অন্যান্য অঞ্চল থেকে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন থাকায় এই অঞ্চলের জীব প্রজাতিগুলি অন্যান্য সৃষ্টি অর্জন করছে। এখানে প্রচুর বৃষ্টিপাত হয় যা উদ্ভিদ বৃদ্ধির জন্য অনুকূল। পশ্চিম ঘাটে ঘন জঙ্গল, মশলাদি বাগান ইত্যাদি পাওয়া যায়। এই বিভিন্ন আবাসস্থল বিভিন্ন প্রজাতির বসবাসের জন্য উপযোগী, যেমন দারুচিনি, রিচ, আমলকি, তেঁতুল, স্যালামান্ডার, হরিণ, বাঘ ইত্যাদি। ভূগর্ভস্থ জল দূষণের উৎস উল্লেখ করো। কীটনাশক কিভাবে মৃত্তিকা দূষণ ঘটায়? ভূগর্ভস্থ জলের সাথে বা ভৌম জলের সাথে কোনো দূষিত অবাঞ্ছিত পদার্থ মিশে গেলে যদি ভৌম জলের আহ ভৌত রাসায়নিক ও জীববৈশিষ্ট্যের পরিবর্তন হয় ও ফলস্বরূপ জীবকুলের ক্ষতি হয়ে থাকে, তখন তাকে ভৌম জল বলে। ভৌম জল কাকে বলে এটা পড়ে রাখবে, ভৌম জল বা ভূগর্ভস্থ জল দূষণ কাকে বলে। এবার ভূগর্ভস্থ জল দূষণের উৎস বলছে কৃষি, রাসায়নিক সার, কীটনাশক, খামারের পশুদের মলমূত্র ভূমিতে মিশে ভূগর্ভস্থ জলে প্রবেশ করে। শিল্প, শিল্প কারখানা বর্জ্য পদার্থ বিশেষ করে বিষাক্ত রাসায়নিক পদার্থ ভূমির মধ্যে দিয়ে ভূগর্ভস্থ জলে মিশে যায়। গৃহস্থালির বর্জ্য, শৌচাগারের বর্জ্য, সাবান, ডিটারজেন্ট ও অন্যান্য ঘরোয়া বর্জ্য জলভূমিতে ফেলা হলে ভূগর্ভস্থ জল দূষিত হয়। ল্যান্ডফিল সাইট থেকে বিষাক্ত রাসায়নিক পদার্থ লিক হয়ে ভূগর্ভস্থ জলে মিশে যায়। পেট্রোলিয়ামজাত পণ্য, পেট্রোল পাম্প, ট্যাঙ্কার এবং অন্যান্য স্থান থেকে তেল লিক হয়ে ভূগর্ভস্থ জলে মিশে যায়। এই ভূগর্ভস্থ জল দূষণের ফলাফল বলছে পানীয় জলের সাথে দূষিত বিভিন্ন পদার্থ মিশ্রিত হলে ক্যান্সার, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, ফ্লুরোসিস, সেনিকোসিস ইত্যাদি রোগ হতে পারে। দূষিত জল পানযোগ্য নয়, ফলে পানীয় জলে স্বল্পতা দেখা যায়। দূষিত জলের ফলে কৃষি উৎপাদন কমে যায় এবং মৎস্য চাষ ক্ষতিগ্রস্ত হয়। ভূগর্ভস্থ জল দূষণ জীববৈচিত্র্যকে ক্ষতিগ্রস্ত করে এবং মাটির উর্বরতা হ্রাস করে।
কীটনাশকের ফলে মাটি দূষণ। কীটনাশক হলো এমন কিছু রাসায়নিক পদার্থ বা যা কীটপতঙ্গ, আগাছা এবং অন্যান্য ক্ষতিকারক জীবকে ধ্বংস বা দমন করতে ব্যবহৃত হয়। কীটনাশকের দ্বারা মাটি দূষণ। ঠিক আছে তো? এটা কি লিখেছে? কৃষি উৎপাদন বাড়াতে এবং ফসলের ক্ষতি কমাতে কীটনাশক ব্যবহার করা হয়। কিন্তু এই কীটনাশকই মাটি দূষণের একটি বড় কারণ। কীটনাশকের দ্বারা মাটি কিভাবে দূষিত হয় তা নিম্নে আলোচনা করা হলো। কীটনাশক জমিতে ছড়িয়ে দেওয়ার পরে একটি বড় অংশ মাটিতে মিশে যায় এবং এই কীটনাশকগুলি মাটিতে থাকা সূক্ষ্ম জীব, অণুজীবদের জন্য বিষাক্ত হতে পারে। মাটিতে মিশে যাওয়া কীটনাশক ধীরে ধীরে ভূগর্ভস্থ জলে মিশে যেতে পারে, ফলে ভূগর্ভ জল দূষিত হয়ে পানীয় জলের উৎসকেও প্রভাবিত করে। কীটনাশক মাটিতে উপস্থিত উপকারী ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবকে ধ্বংস করে দেয়, যার ফলে মাটির উর্বরতা কমে যায় এবং কৃষি উৎপাদন কমে যায়। লাস্ট কোশ্চেন, গ্রিন হাউস গ্যাস কি? এটি কিভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটায় এবং বিশ্ব উষ্ণায়নের দুটি ক্ষতিকর প্রভাব। প্রথমে বলবো গ্রিন হাউস গ্যাস কি? ভূপৃষ্ঠে বিকিরিত তাপশক্তি বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে শোষিত হওয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকে গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস গ্যাস বলে। গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলে। কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প, ক্লোরোফ্লোরো কার্বন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি গ্যাসগুলি গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করে। এবার হচ্ছে এরা কিভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটায় মানে গ্লোবাল ওয়ার্মিং এর মূল কারণ বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি। গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির প্রধান কারণগুলো কি? জীবাশ্ম জ্বালানি যথা কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের দহন, অরণ্য নিধন, কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি, জৈব মল, উদ্ভিদ পচন, ঠিক আছে, ধান ক্ষেত থেকে নিষিদ্ধ গ্যাস মিথেন বৃদ্ধি, ধান ক্ষেত থেকে নিষিদ্ধ গ্যাস, ঠিক আছে, যেটা মিথেন বৃদ্ধি পায়। আর হচ্ছে শিল্পে ব্যবহৃত দ্রাবক, ঠিক আছে, কেরোসিন, রিপসেন্ট, রেফ্রিজারেন্ট, প্লাস্টিক ফোম, ক্লোরোফ্লোরোকার্বন বৃদ্ধি। আর লাস্ট নাইট্রোজেন সারের অত্যধিক ব্যবহার মানে নাইট্রাস অক্সাইড বৃদ্ধি। পৃথিবীর তাপ বৃদ্ধির ফলে ভূপৃষ্ঠে নিম্নলিখিত প্রভাব পড়ে থাকে। কি বলছি? পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাবে আর এই উষ্ণতা বৃদ্ধি পেলে মেরু অঞ্চলে জমে থাকা বরফ আরো বেশি গলবে। এই জল সমুদ্রে প্রবেশ করলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে এবং উপকূলবর্তী বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হবে। ২. পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেলে মেঘের ছাউনি প্রসারিত হবে। এর ফলে মহাকাশ থেকে আগত সূর্যরশ্মির পরিমাণ হ্রাস পাবে। ৩. মৃত্তিকার অত্যধিক শুষ্ক হয়ে মেরু অঞ্চল বৃদ্ধি পাবে। পুরোনো দিনের অনেক প্রজাতির উদ্ভিদ বিলুপ্ত হবে, আবার নতুন উদ্ভিদ সৃষ্টিও হবে। খরা ও বন্যার স্থিতিকাল বৃদ্ধি পাবে। এতে নদ-নদী ও জলা অঞ্চলে, ঠিক আছে, জলের গুণমান কমে যাবে। এর দরুন জলজ প্রাণীর প্রজনন হ্রাস পাবে। ৬. তাপমাত্রা বৃদ্ধির ফলে কিছু ক্ষতিকারক কীটপতঙ্গের প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাবে, ফলে কৃষি ও উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পাবে। এল নিনোর মতো বিধ্বংসী ঝড়ের মাত্রা বৃদ্ধি পাবে। আর লাস্ট, তাপমাত্রা অত্যধিক বৃদ্ধি পেলে মানুষ হৃদযন্ত্রের অসুখে আক্রান্ত হবে। মানে গ্লোবাল ওয়ার্মিং এর দুটি মারাত্মক প্রভাব কি? মানে ক্ষতিকর প্রভাব বলতে পারেন। পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাবে। আর এই উষ্ণতা বৃদ্ধি পেলে মেরু অঞ্চলে জমে থাকা বরফ আরো বেশি গলবে। এই জল সমুদ্রে প্রবেশ করলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। ঠিক আছে? এবং উপকূলবর্তী বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হবে। ২. মৃত্তিকা অত্যধিক শুষ্ক হয়ে মেরু অঞ্চল বৃদ্ধি পাবে। তো দেখো ২০২৩ সালে আগের বছর যে পেপার এসেছিল ডে আর মর্নিং শিফটের কোশ্চেন পেপারের সমস্ত অ্যান্সার আমরা কভার করে দিলাম। এখান দিয়ে কিন্তু অনেক কোশ্চেন কালকের পেপারে তোমরা দেখতে পারবে। এখান দিয়ে অনেক কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো ভালো করে অবশ্যই করে যাবে। অবশ্যই করে যাবে। ঠিক আছে? ইভিনিং সেটের কোশ্চেনটা আমার কাছে নেই, তাই আমি করাতে পারলাম না। থাকলে ওটাও করিয়ে দিতাম। ঠিক আছে? ৩ টে সেট করে গেলে এখান দিয়ে অনেক কোশ্চেন কিন্তু তোমরা কপি পাবে। অনেক কমন পাবে কিন্তু। ঠিক আছে? কোশ্চেনগুলো করে যেও।